আপনি একজন মিশ্র মাছ চাষী। আপনি চাচ্ছেন আপনার পুকুরে প্রতি শতাংশতে আপনি আরো বেশি উৎপাদন কেমনে করতে পারেন। অর্থাৎ আপনি প্রতি শতাংশ জায়গা থেকে ৩০ কেজি, ৩৫ কেজি বা ৪০ কেজি মাছ উৎপাদন করতেছেন। এর চাইতে আরো বেশি উৎপাদন কেমনে করা যায়। আবার অনেক নতুন খামারি আছেন যারা চিন্তা করে থাকেন যে মিশ্র চাষ হয়তোবা লাভজনক না। আবার অনেকে চিন্তা করে থাকেন যে মিশ্র মাছ চাষ ছাড়া অন্য কোনো মাছ চাষ হয়তোবা লাভজনক না। এখন দেখেন আসলে কোন জিনিসের সত্য সেটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। অর্থাৎ আপনার মিশ্র মাছ চাষ করব নাকি একক মাছ চাষ করব এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা নতুন খামারি যারা আছি তারা কিন্তু পড়ে থাকি। তো এইজন্য বলব আজকে ভিডিও যদি সম্পূর্ণ দেখেন, আশা করব আপনি মাছ চাষে একটা বিশদ ধারণা পেয়ে যাবেন এবং কি আপনি প্রতি শতাংশ জায়গা থেকে বেশি করে উৎপাদন কেমনে করা যায়, উৎপাদন ব্যয় কিভাবে কমানো যায় এবং কি বাড়তি উৎপাদন কিভাবে করা যায় সেই সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন যে পুকুরের উপরের স্তর, মধ্যম স্তর এবং নিচের স্তর। ৩ টা স্তর থাকে আমরা জানি। উপরের স্তরে নরমালি দেখা যায় এই স্তরে সূর্যের আলোটা ভালোভাবে পৌঁছায়, এইজন্য দেখা যাচ্ছে এই স্তরে পানিটা সবুজ থাকে এবং এই স্তরে আমরা নরমালি খাবার দিয়ে থাকি। এই স্তরে যে মাছগুলো থাকে সেই মাছের গ্রোথ বেশি আসে। তো এই মাছের গ্রোথ বেশি আসে তার জন্য আমরা কি করে থাকি একটু ঘনত্ব একটু কম রাখি। অর্থাৎ উপরের স্তরে একটু ঘনত্ব কম রাখি, মধ্যম স্তরে একটু ঘনত্ব বাড়াই দিই। কারণ কি মধ্যম স্তরটা আসলে বেশি, পুকুরের মধ্যম স্তরটা আসলে কোন জায়গাতে শুরু হয় সেটা আমাদের একটা হিসাবের বাইরে থাকে। কারণ কি আমরা উপরের স্তরে অনেক সময় ১ ফিট থেকে ১.৫ ফিট কাউন্ট করি। অর্থাৎ আপনার যদি পুকুরে ৪ ফিট পানি থাকে ৪ ফিটের ভিতরে উপরের স্তরে ১ থেকে ১.৫ ফিট। মধ্যম স্তর অনেক সময় দেখা যাচ্ছে বাদবাকি স্তরটুকু মধ্যম স্তর অনেক সময় কাউন্ট করা হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ২ থেকে ২.৫ ফিট পর্যন্ত মধ্যম স্তর কাউন্ট করা হয়। এখন আপনি বলবেন যে কারণ কি? মধ্যম স্তর এইজন্য কাউন্ট করা হয়, মধ্যম স্তরে যে মাছ থাকে রুই মাছ, এই রুই মাছ মাঝে, মাঝে মধ্যম স্তর থেকে সে নিচের স্তরে যায়ও কিন্তু খাবার খেয়ে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে মধ্যম স্তরটা একটু বড় সাইজের হয়। অর্থাৎ আমরা যদি একটা গ্লাস হিসাব করি, ১ গ্লাস পানির ভিতরে আসলে মধ্যমটা কোন জায়গা থেকে শুরু করব সেটা আমাদের নিজস্ব একটা আইডিয়া থেকে বেসমেন্ট করে হিসাবটা করতে হয়। তাই না? এখন আসলে যে এই পুকুরে আমরা যখন স্তর হিসাব করতে যাই, সেই স্তর হিসাব করতেছি কেন? সেটা একটা প্রশ্ন। স্তর এইজন্য হিসাব করতেছি, এই প্রত্যেকটা স্তরে আলাদা, আলাদাভাবে খাবার তৈরি হয় এবং কি এই স্তর হিসাব করে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে রাখছেন, সেই মাছগুলো বসবাস করে। যেমন ধরেন আপনি যদি কাতল মাছের কথা আসেন, আপনি যদি সিলভার কার্পের কথা আসেন, আপনি যদি ব্রিগেডের কথা আসেন, এই মাছগুলো উপরের স্তরে থাকে এবং কি এদের মুখের চোয়ালের অংশটা দেখবেন কি উপরের দিকে থাকে, একটু উপরের দিকে। মধ্যম স্তরে যে মাছ আছে সেই মাছের নাম কি? আমরা জানি রুই মাছ। রুই মাছের মুখের অংশটা দেখবেন সে কি সোজা। কারণ কি? সে সরাসরি যে খাবারগুলো আছে সেই সরাসরি খাবারগুলো রিসিভ করে থাকে। নিচের স্তরে যে মাছ আছে সেই মাছগুলো কি? আমরা জানি কার্পো। আমরা জানি নিচের স্তরে যে মাছ থাকে সেগুলো মৃগেল মাছ। এই মাছের অংশটা দেখবেন মুখের অংশটা দেখবেন নিচ দিকে থাকে। তার মানে কি এরা নিচের দিকে খাবারগুলো খাইতে পছন্দ করে বা নিচের দিকে খাবারগুলো খেয়ে থাকে। অর্থাৎ একটা স্তরে মাছ অন্য স্তরে যাই ডিস্টার্ব করবে না, অন্য স্তরে মাছের খাবার নিয়ে কোনো প্রতিযোগিতা করবে না। এইজন্য এই মিশ্র মাছ চাষ পদ্ধতিটাকে বলা হয় খুব লাভজনক একটা পদ্ধতি এবং কি উৎপাদন ব্যয় কমানো যায়। কারণ কি প্রত্যেকটা স্তরে, স্তরে খাবার তৈরি হয় এবং প্রত্যেকটা স্তরে যদি খাবার তৈরি করা যায় সেক্ষেত্রে মাছ অবশ্যই এক স্তর থেকে আরেক স্তরে যাবে না এবং প্রতিযোগিতা যদি না হয় সেক্ষেত্রে খাবারের সমবন্টন হবে, সমানভাবে রেজাল্ট আসবে। এজন্য মিশ্র মাছ চাষ পদ্ধতিটাকে বলা হয় একটা লাভজনক একটা পদ্ধতি। তবে দেখা যাচ্ছে আমরা যুগের সাথে, সাথে পরিবর্তন হচ্ছি, আমরা যুগের সাথে, সাথে আপডেটেড হচ্ছি, আমরা যুগের সাথে, সাথে উৎপাদন ব্যয় কমাতে যাচ্ছি, আবার উৎপাদন বাড়াইতে যাচ্ছি। অর্থাৎ আমরা একক জায়গা থেকে বেশি উৎপাদন করতে যাচ্ছি। এইজন্য আমরা কি করি? প্রতি শতাংশ জায়গা থেকে কিভাবে বেশি উৎপাদন করা যায় সেই টার্গেটের জন্য আমরা এয়ারোটো লাগাচ্ছি। আমরা বিভিন্ন ভ্যারাইটিস মাছ দিয়ে মাছ চাষ করে দেখতেছি। এইসব জিনিস আমরা ট্রায়াল করে কিন্তু দেখে, দেখে আমরা মাছ চাষটাকে অনেক দূর আগায় নিয়ে আসছি। এখন কথা হলো যে আপনি এই রিসার্চ করা জিনিস যদি আপনি নিজের কাছে অ্যাডপ্ট করতে চান, নিজে যদি এটাকে ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে জাস্ট আমাদের ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে আপনি ডিটেল কিন্তু পাই যাচ্ছেন। একদম ইনডেপথ ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন। আপনার নিজের আবার নতুন করে রিসার্চ করার দরকার নেই। আপনি জাস্ট ভিডিওগুলো দেখে ওই অনুযায়ী মাছ চাষ করেন, আশা করব আপনার মাছ চাষটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুরু থেকে শুরু করতে চান সেক্ষেত্রে দেখবেন আপনার পুঁজিও নষ্ট হইলো, অন্যদিকে সময় নষ্ট হইলো, তার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার সঠিকভাবে লাভবান হতে পারতেছেন না। এজন্য বলবো সাকিব এগ্রোটেকে যখনই আসবেন তখন আপনি একদম জেনুইন তথ্য পাবেন, সঠিকভাবে পদ্ধতি যদি মাছ চাষটা করতে পারেন আশা করব আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং অবশ্যই লাভজনক হবে। এখন আসলে পুকুরের উপরের স্তরে, মধ্যম স্তরে এবং নিচের স্তরে কোন স্তরে কত পিস মাছ দেওয়া যায় এবং কোন স্তরে কতটুকু উৎপাদন হয়, অর্থাৎ প্রতিটা স্তর থেকে কি পরিমাণ মাছ আমরা উৎপাদন করতে পারি। যদি আপনি কার্পজাতীয় মাছের ক্ষেত্রে আসেন, কার্পজাতীয় মাছের ক্ষেত্রে আসলে উপরের স্তরে, পুকুরের উপরের স্তরে আমরা বলে থাকি ৮ কেজি থেকে ১০ কেজি মাছ উৎপাদন করা সবচেয়ে ভালো। এর চেয়ে বেশিও করা যায়, তবে ৮ কেজি থেকে ১০ কেজি টার্গেট করলে সবচেয়ে ভালো। মধ্যম স্তরে আপনি ১৫ কেজি থেকে ২০ কেজি মাছ উৎপাদন করতে পারবেন। অর্থাৎ মধ্যম স্তরটা একটু বড় সাইজ হয় এবং মধ্যম স্তরে উৎপাদনও বেশি হয়, মধ্যম স্তরে আমরা মাছও একটু বেশি দিতে পারি। এই জন্য দেখা যাচ্ছে মধ্যম স্তরে আপনি ১৫ কেজি থেকে ২০ কেজি, অর্থাৎ যদি হিসাব করেন তাহলে মোটামুটি ৩০ কেজি মাছ আপনি কিন্তু পেয়ে গেলেন দুইটা স্তর থেকে। নিচের স্তর থেকে আমরা মোটামুটি বলে থাকি ১০ থেকে ১২ কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এই সব কিছু মিলে মোটামুটি দেখা যাচ্ছে আপনার পুকুরের স্তর থেকে যদি হিসাব করেন সেই ৩টা স্তর মিলে আপনি ৪০ কেজি থেকে ৪২ কেজি মাছ উৎপাদন করতে পারবেন।
এটা হলো কার্পজাতীয় মাছের ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন যে আমি এয়ারডর ব্যবহার করতেছি, আমি কার্প ফেডেনিং করতেছি, আমি মাছ বড় বড় সাইজ করে বিক্রি করতেছি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে একটু হিসাবটা আলাদা হবে। কারণ কি, আমরা তখন নিচের স্তরে মাছটা একটু কম দিয়ে থাকি, আমরা মধ্যম স্তর এবং উপর স্তরের সাইজটা থেকে বেশি বড় মাছ উৎপাদন করতে চাই। আমরা যদি কাতল মাছ 10 কেজি 12 কেজি উৎপাদন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা 1 পিস থেকে 2 পিস কাতল দিই। মধ্যম স্তরে আমরা কি করি, 2 থেকে 3 পিস রুই মাছ দিই। কারণ কি, রুই মাছগুলো 5 কেজি 6 কেজি করে বিক্রি করবো। এরকম টার্গেট যখন থাকে তখন কি হয়, প্রত্যেকটা স্তর থেকে দেখবেন আপনি মাছ বড় করলেন, ঠিক আছে, কিন্তু ঘনত্ব কিন্তু কমাইতে হয়েছে। কারণ কি, আপনি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি কার্পজাতীয় মাছের ক্ষেত্রে 40 থেকে 42 কেজির উপরে মাছ উৎপাদন করতে পারতেছেন না। এখন যদি আপনি একই জিনিস যদি আপনি কি করেন পাঙ্গাসের ক্ষেত্রে আসেন, পাঙ্গাস কি করে, পাঙ্গাস প্রত্যেকটা স্তরে বসবাস করে, প্রত্যেক স্তরে বিচরণ করতে পারে। এই জন্য প্রতি শতাংশ জায়গা থেকে পাঙ্গাস মাছ 70 কেজি থেকে 100 কেজি উৎপাদন করা যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে 70 পিস যদি মাছ দেন, 1.5 কেজি করে ওজন করবেন, এরকম টার্গেট করে আপনি যদি মাছ চাষ করেন, 1 বছরে আপনি মোটামুটি 1.5 কেজি সাইজ করলেন, আপনি 100 কেজি মাছ উৎপাদন করতে পারেন, কোনো সমস্যা হয় না। তবে আপনাকে এখানে উৎপাদন ব্যয়টা হিসাব করতে হবে। পাঙ্গাস মাছের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, সেজন্য বলা হয় অনেক সময় যে মিশ্র মাছ চাষের ক্ষেত্রে যদি হিসাব করা হয়, শুধুমাত্র আমরা চিন্তা করে থাকি যে মিশ্র মাছ চাষে শুধুমাত্র হয়তো বা আমরা কার্পজাতীয় মাছই মাছ চাষ করবো, অন্য কোনো মাছ হয়তো মিশ্র মাছ চাষের জন্য উপযুক্ত নয়। কিন্তু দেখেন, পাঙ্গাসের সাথে আমরা অনেক সময় তেলাপিয়া দিচ্ছি, পাঙ্গাসের সাথে আমরা কি করছি, কার্পজাতীয় মাছ দিচ্ছি, সেটাও তো মিশ্র মাছ চাষ। আমরা পাঙ্গাসটাকে একটু বেশি রাখলাম, অন্য মাছগুলো একটু ঘনত্ব কম দিয়ে রাখলাম, সেটাও কিন্তু মিশ্র মাছ চাষ হলো। তাহলে আমরা কি করতে হবে, প্রতি শতাংশ জায়গাতে হয়তো আমরা কি বললাম, আমরা মেইনলি ধরেন আমাদের পাঙ্গাস মাছটা মেইন চাষ করলাম, আমরা হয়তো প্রতি শতাংশতে 40 পিস করে পাঙ্গাস দিলাম। এর সাথে আমরা কি বললাম, 10 থেকে 12 পিস আমরা যদি কার্পজাতীয় মাছ দিই, সেক্ষেত্রে দেখা যায় মিশ্র মাছ চাষ হয়ে গেল, উৎপাদন কিন্তু বাড়ানো যাচ্ছে। কারণ কি, 40 পিস পাঙ্গাস থেকে আমরা 60 কেজি মাছ যদি উৎপাদন করতে পারি, অর্থাৎ প্রতি পিস মাছ যদি 1.5 কেজি ওজন হয়, তার মানে 60 কেজি মাছ পাঙ্গাস উৎপাদন হলো। আর আমরা মোটামুটি 15 পিস যদি কার্পজাতীয় মাছ ছেড়ে থাকি, ওই মাছগুলো 1 কেজি করে ওজন হলেও তো মোটামুটি 15 কেজি, তাহলে 15 কেজি আর 60 কেজি মোটামুটি 75 কেজি উৎপাদন করা যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছিল কি, আপনি যখন কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করলেন, তার সাথে 2 গুণ উৎপাদন বেশি করতে পারতেছেন যে আপনি যখন পাঙ্গাসের মিশ্র মাছ চাষ করলেন। কিন্তু পাঙ্গাসের মিশ্র চাষ বলেন আর একক চাষ বলেন, এটা আসলে ব্যয়বহুল হয়ে গেছে, যার কারণে অনেক খামারের কাছে এটা কিন্তু একটা লাভজনক পেশা নয়। তো আমরা কি করতে পারি, এই পাঙ্গাসের বদলে আমরা একই জায়গাতে আমরা করতে পারি তেলাপিয়ার মিশ্র মাছ চাষ করতে পারি। এবং তেলাপিয়ার মিশ্র মাছ চাষ কিভাবে করা যায়, তেলাপিয়ার মিশ্র মাছ চাষ আরো বেশি লাভজনক, এবং কি এই জায়গায় মোটামুটি 4 মাসের ভিতরে তেলাপিয়া বাজারজাত করা যাচ্ছে। অন্যদিকে এই তেলাপিয়া সঠিক পরিমাণ খাবার খায়, সঠিক রেজাল্ট দিচ্ছে, এবং কি তেলাপিয়ার বাজার দরটা সবসময় ভালো থাকে। দেখবেন আপনি উত্তরবঙ্গের এলাকা যদি হিসাব করেন, 200 টাকার আশেপাশে তেলাপিয়া বিক্রি হচ্ছে। আর যদি আপনি অন্যান্য এলাকায় হিসাব করেন, 160 টাকা 170 টাকা 150 টাকা নিচে তেলাপিয়া বিক্রি হয় না। কিন্তু পাঙ্গাসের বাজার কিন্তু উত্থান পতন হয়, পাঙ্গাস 130 টাকা 135 টাকা 140 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এইসব কারণে কিন্তু দেখা যাচ্ছে পাঙ্গাসের বাজার দরটা আপস এন্ড ডাউন হওয়ার কারণে, অন্যদিকে খাবার দাম বেশি হওয়ার কারণে পাঙ্গাস চাষে কিন্তু অনেকেই কিন্তু লোকসান করছেন। তো আপনি যদি তেলাপিয়ার ক্ষেত্রে আসেন, তেলাপিয়ার ক্ষেত্রে আসলে আপনি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি কি করতে পারেন, 250 পিস করে যদি তেলাপিয়া দেন, এই জায়গায় 250 পিস তেলাপিয়া থেকে মোটামুটি 70 কেজি থেকে 80 কেজি তেলাপিয়া আপনি উৎপাদন করতে পারবেন। এর সাথে আপনি সাথী ফসল হিসেবে যদি 5 পিস করে কার্পজাতীয় মাছ দিয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি বাংলা মাছ যদি 5 পিস দিয়ে থাকেন, 5 পিস মাছ যদি 5 কেজি ওজন হয়, তার মানে আপনি কি হলো, মোটামুটি ধরুন 85 কেজির মতো মাছ আপনি ইজিলি উৎপাদন করতে পারতেছেন। তো এটাও কিন্তু মিশ্র মাছ চাষ হলো। এখন দেখা যাচ্ছে যে কার্পজাতীয় মাছের চাইতে এই তেলাপিয়া চাষের উৎপাদন কিন্তু দ্বিগুণ হলো। এখন তাহলে আপনার খরচও কিন্তু ওইভাবে করতে হবে। এখন আপনি বললেন যে ভাই খরচ তো বেশি হয়, খরচ আসলে বেশি হচ্ছে না। খরচ এই জন্য বেশি হচ্ছে না, কার্পজাতীয় মাছ আপনি 1 বছর ধরে চাষ করতেছেন, কার্পজাতীয় মাছের পিছনে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে অল্প অল্প করে ইনভেস্ট করে গেছেন, একটা পুকুরতে 1 বার উৎপাদন করছেন। আর একই পুকুরে তেলাপিয়া আপনি বছরে 3 বার উৎপাদন করলেন, তাহলে আপনি কি হবে, 3 বার লাভ হলো। 3 বার লাভ করতে গেলে তো অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে, স্বাভাবিক, তাই না? এই হিসাবটা আমরা অনেক খামারে বুঝি না, যার কারণে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, তেলাপিয়াটা হয়তো বা বেশি খাচ্ছে বা অতিরিক্ত খেয়ে বলতেছে, এই সব সমস্যার কারণে কিন্তু আমাদের অনেক খামারে বুঝতেছি না। তো মিশ্র মাছ চাষটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুইটা মাছই প্রত্যেকটা স্তরে খাবার খায়, এই জন্য এই মাছের উৎপাদন বাড়ে। কিন্তু অন্যান্য মাছ যদি আসেন, আপনি কার্পজাতীয় মাছের ক্ষেত্রে আসেন, সেই মাছগুলো মিশ্র মাছ চাষের ক্ষেত্রে তারা কি করে না, একটা স্তর থেকে আরেকটা স্তরে খাবার নিয়ে বন্টন করে না বা খাবার নিয়ে প্রতিযোগিতা করে না, যার কারণে দেখা যাচ্ছে এই মিশ্র মাছ চাষের ক্ষেত্রে এই কার্পজাতীয় মাছের রেজাল্টটা কিন্তু ভালো আসে। তবে দেখা যাচ্ছে এটা একবার উৎপাদন করা যায়, যার কারণে আজকাল অনেক খামারে কিন্তু কার্পজাতীয় মাছ চাষ থেকে বেড়ে এসে তেলাপিয়া চাষে ঢুকতেছেন, অনেক খামারে পাঙ্গাস চাষের দিকে ঢুকতেছেন। কারণ কি, তারা হয়তো উৎপাদন ব্যয় কেমনে কমাইতে হবে সেটা তারা জানেন। তো আমি বলবো, আপনাকে যদি উৎপাদন ব্যয় কমাইতে পারেন, সেক্ষেত্রে আপনি পাঙ্গাস চাষও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন। এখন সর্বশেষ যে মাছগুলোর কথা বলবো সেটা হলো ক্যাটফিশ জাতীয় মাছ। আমরা জানি পাবদা, গুলশা, ট্যাংরা এই জাতীয় যে মাছগুলো আছে, সেই মাছগুলোর একক মাছ চাষ করাটাই ভালো, মিশ্র মাছ চাষ না করাটাই ভালো। এখন বলবো যে আপনি এই সব মাছ যদি হিসাব করে যে মাছ চাষটা করতে আসেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একদম সঠিকভাবে প্ল্যানিং করেন, আপনার জায়গা বুঝেন, কতটুকু জায়গায় মাছ চাষ করতেছেন, কিভাবে মাছ চাষ করবেন, পুকুরের গভীরতা হিসাব করেন,
পুকুরের আয়তন হিসাব করুন, সবকিছু মিলে হিসাব করে যদি আপনি মাছ চাষটা করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষটা অবশ্যই লাভজনক হবে। এবং কি আপনার যদি যে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও পাঠাতে পারেন। আপনার পুকুরের ভিডিও পাঠালে সেক্ষেত্রে আমাদের কনসালটেন্টরা আপনাকে গাইডলাইন দিবে আপনার মাছ চাষ কি মাছ চাষ করা উচিত। নতুন খামারি, পুরাতন খামারি, যেই খামারি হন না কেন, অনেক খামারি আমাদের কাছে আসেন যারা 20 বছর 25 বছর মাছ চাষ করতেছেন, লাভবান হইতেছেন না, একবার লাভবান হন তো 3 বার লোকসানে পড়তেছেন। এইসব সমস্যা কিন্তু আমরা অনেক খামারের ভিতরে পেয়ে থাকি। তো আমি আপনাকে বলবো, আপনার যদি 10টা পুকুর থাকে সেক্ষেত্রে একটা বেস্ট প্ল্যানিং নিয়ে আপনি মাছ চাষ করেন। আশা করবো সাকিব এগ্রোটেক থেকে আপনি একটা বেস্ট প্ল্যানিং নিয়ে মাছ চাষ করলে আপনি লোকসানে পড়বেন না। এবং কি সাকিব এগ্রোটেক এইটুকু আপনাকে টোটালি ফ্রিতে দিবে, গাইডলাইন টোটালি ফ্রিতে দিবে, এখানে কোনো চার্জ করবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখনই মাছ চাষ শুরু করতে আসবেন সেই সময় আপনাকে অবশ্যই একটা গাইডলাইন মেনটেন করতে হবে। সেই গাইডলাইন যখন মেনটেন করবেন সেক্ষেত্রে সাকিব এগ্রোটেক আপনার সাথে থাকবে। ইনশাআল্লাহ আশা করা যায় যদি সাকিব এগ্রোটেকের সাথে কাজ করেন, ইনশাআল্লাহ আশা করবো আপনার মাছ চাষ সহজ করে দেওয়ার দায়িত্ব সাকিব এগ্রোটেক নিয়ে নেবে। আপনারা শুধুমাত্র এসে তেলাপের পোনা নিলে একটা গাইডলাইন বই পেয়ে যাচ্ছেন। এই গাইডলাইন বই দিয়ে অনেক খামারে মাছ চাষ করে লাভবান হচ্ছেন। দেখা যাচ্ছে এই তেলাপের বই আবার অন্য তেলাপের সাথে মিলাইতে গেলে বা অন্য তেলাপের সাথে যদি ম্যাচ করে যদি আপনি যদি খাবার দেন বা অন্যান্য জিনিস যদি করতে দেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। কারণ কি আমরা প্রতি বছর গাইডলাইন বইটা সেটা চেঞ্জ করে থাকি আমাদের ব্রুড মাছের উপর নির্ভর করে। আমাদের ব্রুড মাছ প্রতি বছর পরিবর্তন হয়, সেই ব্রুড মাছের উপর নির্ভর করে আমাদের বইটা তৈরি হয়। সেই জন্য বলবো আপনাকে সঠিক গাইডলাইন মেনটেন করে মাছ চাষ করে আশা করবো আপনার মাছ চাষ সহজ হবে, নিরাপদ হবে এবং কি লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।